ওয়ালাইকুম আসসালাম আফিফ। কথা শোনা যায় আমার? সাউন্ড ক্লিয়ার। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি কি জয়েন হবো নাকি বুঝতেছি না। যে ফোন দিয়ে তাহলে কমেন্টটা দেখতে পারবো, কেউ কিছু বললে ওইখান থেকে আবার ঘুরে ঘুরে আসবো। একটু হই জয়েন, আমিও হই। শুরু করবো? এত গরম লাগছে কেন আজকে? পেন কই? করো। আচ্ছা, তোমরা আগের দুইটা এক্সাম কি দিছো? কেউ লেকচার 1 আর লেকচার 2 এর? আচ্ছা, দিছো, আচ্ছা। আচ্ছা, লেকচার 2 এর হচ্ছে ক্লাস নোটটা আমি এখনো দিই নাই, কারণ লেকচার 2 একটু টপিক বাকি ছিল, ওটা আজকে শেষ করে তারপরে লেকচার 2 আর 3 এর হচ্ছে টপিক একসাথে, লেকচার নোট একসাথে দিয়ে দিব। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা ওপিনিয়ন ম্যাটার্স, এই চ্যাপ্টারের কত নাম্বার ক্লাস? 3 নাম্বার ক্লাস। তো স্ক্রিন টিচার হিসেবে নুসরাত আপু আমাদের সাথে আছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে করলে আপু হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যদি ক্লাসটা শুরু করি। আচ্ছা, আজকের ক্লাসে পড়বো হচ্ছে এই টপিকগুলা। এই 1.2.1 যে সেকশনটা, এটা হচ্ছে আমাদের আগের দিন বাকি ছিল। আর আজকে শুধু আজকে ক্লাসের জন্য টপিক শুধু একটা, 1.3.3। তো আগের দিন যেগুলো আমরা পড়ছিলাম, ফ্যাক্ট আর ওপিনিয়নের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স দেখছিলাম। তারপর হচ্ছে ফরিদের একটা স্টোরি পড়ে আসছিলাম, যদি তোমাদের মনে থাকে। আর একটু গ্রামার পড়ে আসছিলাম, ন্যারেশন। আচ্ছা, তো আজকে পড়বো হচ্ছে 1.2.1, লিস্ট লিস্টিং ফ্যাক্টস এন্ড ওপিনিয়ন্স ফ্রম আ প্যাসেজ। আচ্ছা, একটা প্যাসেজ পড়বো যেখানে হচ্ছে আমার প্যাসেজে কোনো আন্ডারলাইন করা নাই, কোনো লাইন। তো প্যাসেজটা পড়ে আমার বুঝতে হবে কোন লাইনটা হচ্ছে ফ্যাক্ট, কোন লাইনটা হচ্ছে ওপিনিয়ন। সেম ভাবে 1.3.3 যেটা,
এইখানেও হচ্ছে তোমাদের দুইটা প্যাসেজ দেওয়া আছে বইয়ে, এখানেও সেম কাজ, ফ্যাক্ট কোনটা ওপিনিয়ন কোনটা প্যাসেজ পড়ে বুঝতে হবে, তারপর সেখান থেকে তোমার লিখতে হবে যে মানে কিভাবে হচ্ছে তুমি ফ্যাক্ট আর ওপিনিয়ন আইডেন্টিফাই করছো সেই ব্যাপারটা। বুঝি নাই, কি কি বলতেছে? শিফা বিনতে কামরুল লেকচার নোট কি আজকে দিবে নাকি কালকে? আচ্ছা, লেকচার নোটটা হচ্ছে আমি লেকচার নোট 2 আর হচ্ছে লেকচার নোট 3 আজকে তো সম্ভব না, আমি দুই 2-3 দিনের মধ্যে দিয়ে দিব, দুইটা একসাথেই দিয়ে দিব, 2 আর 3 একসাথে দিয়ে দিব। আচ্ছা, এই এটার আগের ইয়ে কই আফরিন? আগের স্লাইডটা আসে নাই, প্রথম স্লাইডটা আসে নাই। মিউট করতে হবে না, আমি কথা বলতে থাকি, আনমিউট করো। আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে তোমাদের কাছে কি জানার ছিল, তোমাদের তো হচ্ছে স্কুলে এখন এটা এটা কি মাস চলে আফরিন? এটা তো হচ্ছে, হ্যাঁ আচ্ছা, এটা মে মাস, তোমাদের স্কুলে সম্ভবত অনেকগুলো চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে, এই চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেছে না? এই ওপিনিয়ন ম্যাটার্স চ্যাপ্টারটা পড়ানো হয়ে গেছে না? একটু দেখি বলো তো। যে স্ক্রিন দেখা যাবে একটু পরে, একটু দাঁড়াও, একটা স্লাইড মিস হয়েছে তো ওইটা ঠিক করে নেই। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, এখন দেখা যায়, স্ক্রিন দেখা যায় এখন? স্ক্রিন এখন দেখা যায়? আচ্ছা আচ্ছা, তোমাদের বইয়ের হচ্ছে এই, যদি দেখো যে পেজ নাম্বার, আচ্ছা আজকে একটু সবার সামনে বইটা রাখলে ভালো হয়। আচ্ছা, বইয়ের হচ্ছে পেজ নাম্বার 6 হচ্ছে আমাদের এই টেক্সটটা আছে, যে 1.2.1 যে সেকশনটা, এই সেকশনে তোমাদের এখানে তিনটা টেক্সট দেয়া। তো প্রথম যে টেক্সটটা সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে, তারপরের যে টেক্সটটা সেটা হচ্ছে ওয়ান্ডার্স অফ ইজিপ্ট, আর 3 নাম্বার যে হচ্ছে টেক্সটটা ওটা হচ্ছে এশিয়ান এলিফ্যান্ট এর উপরে। আচ্ছা, এই তিনটা প্যাসেজ থেকে তোমাকে কি করতে বলছে? ফার্স্টে বলছে যে টেক্সট গুলো পড়ো, তারপর হচ্ছে সেখান থেকে কি হয়েছে, আচ্ছা সেখান থেকে হচ্ছে ফ্যাক্ট আর হচ্ছে ওপিনিয়ন গুলো আলাদা করো, তারপর হচ্ছে রাইটার্স ওপিনিয়ন অন দিন টপিক। আচ্ছা, তারপর হচ্ছে তোমার কি বলতে হবে, এই প্যাসেজটা পড়ে তুমি রাইটারের কি ওপিনিয়ন বুঝতে পারছো সেটা হচ্ছে তোমার বলতে হবে। দেন হচ্ছে কি করতে হবে, রাইটারের যে ওপিনিয়নটা সেটা তোমাকে কিভাবে প্রভাবিত করছে সেটা তোমার হচ্ছে বলতে হবে। এটা হচ্ছে এই তিনটা সেকশনের, মানে এই তিনটা এই সেকশনে যে প্যাসেজ তিনটা আছে এই তিনটার উপর টাস্ক তোমার। আচ্ছা, তো আগের ক্লাসগুলোতে আমরা পড়ে আসছি না ফ্যাক্ট কি পড়ছি, ওপিনিয়ন কি পড়ে আসছি, কিভাবে হচ্ছে আমরা ফ্যাক্ট চিনবো, কিভাবে। আচ্ছা, রাফিন বলছো যে আমাদের স্কুলে টোনালিটি পড়াচ্ছে। আচ্ছা, তোমাদের স্কুলে টোনালিটি পড়াচ্ছে, আচ্ছা বুঝলাম। তোমাদের স্কুলে আসলে এই প্যাসেজ গুলা মানে চ্যাপ্টার গুলা কিভাবে পড়াচ্ছে, একটু কি কাইন্ডলি বলবা কেউ? আচ্ছা, আনমিউট করে যদি আফরিন আগে আনমিউট করে কেউ কথা বললে কি শোনা যাবে? কেউ যদি বলে, হ্যাঁ আমি শুনতে পারবো। কেউ চাইলে আনমিউট করে বলতে পারো, মানে লিখতে তো আসলে টাইম লাগে, কেউ চাইলে আনমিউট করে বলতে পারো। হুম, আচ্ছা আনমিউট করতে পারবে না? আচ্ছা তাহলে থাক। আচ্ছা, তো এই তিনটা টেক্সট, আচ্ছা জাস্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট দিচ্ছে স্কুলে, আচ্ছা এমনি ক্লাসে কিছু পড়াচ্ছে না, কিসের উপর অ্যাসাইনমেন্ট দিচ্ছে?
রাফিন বলছে যে হচ্ছে স্কুলে শুধু অ্যাসাইনমেন্ট দিচ্ছে, কিসের উপর অ্যাসাইনমেন্ট দিচ্ছে? ইন্ডিভিজুয়াল ওয়ার্ক আর হচ্ছে গ্রুপ ওয়ার্ক করায়। তো এমনিতে ক্লাসে হচ্ছে চ্যাপ্টার গুলো কি কিছু পড়াচ্ছে না, না পড়িয়ে শুধু অ্যাসাইনমেন্ট দিচ্ছে এরকম কিছু? তেমন কিছু পড়া হয় না স্কুলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ক্লাসটা যদি শুরু করি। আচ্ছা, আগের ক্লাসগুলোতে আমরা পড়ে আসছি ফ্যাক্ট কি, তারপর হচ্ছে ওপিনিয়ন কি, কিভাবে আমরা ফ্যাক্ট চিনবো, কিভাবে হচ্ছে ওপিনিয়ন চিনবো, তারপর হচ্ছে কিভাবে একটা প্যাসেজ পড়ে বা কোনো একটা মানে সেন্টেন্স পড়ে কিভাবে হচ্ছে ফ্যাক্ট আর হচ্ছে ওপিনিয়ন হচ্ছে আলাদা করতে পারবো। মোটামুটি এই জিনিসগুলো আমরা পড়ে আসছি। কিন্তু আজ যত হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি ব্যাপারগুলো কিন্তু টাফ হচ্ছে। শুরুর দিকে কিন্তু যে এক্সাম্পল গুলো আমি দেখাইছিলাম এগুলা কিন্তু ইজি ইজি ছিল, বা কোনটা ফ্যাক্ট কোনটা ওপিনিয়ন এই ব্যাপারগুলা আলাদা করাটা আমাদের জন্য ইজি ছিল। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে ব্যাপারগুলা টাফ হচ্ছে। এখন বইয়ের লাস্টের দিকে আমরা যেটা দেখব, মানে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে এই চ্যাপ্টারটার উপর লাস্ট ক্লাস। লাস্টের দিকে যে দেখবো যে আমাকে, মানে তোমাকে আমি হয়তোবা বলবো ফ্যাক্টের উপর বেস করে কোন একটা প্যারাগ্রাফ লিখো, বা হচ্ছে ওপিনিয়নের উপর বেস করে কোন একটা প্যারাগ্রাফ লিখো। এখন হুট করে আসলে একটা প্যারাগ্রাফ লিখতে বললেই যে তোমরা লিখতে পারবা ব্যাপারটা কিন্তু আসলে তা না। মানে একটু টাফ। আর এই যে পার্টগুলো এখন আমরা যেগুলো দেখতেছি, একটা প্যাসেজ পড়ে হচ্ছে ওপিনিয়ন আর ফ্যাক্ট বোঝা, এই ব্যাপারটাও যদি হচ্ছে প্যাসেজটা ইজি হয় সেক্ষেত্রে তোমার জন্য বুঝতে ইজি হবে, কিন্তু যদি প্যাসেজটা টাফ হয় সেক্ষেত্রে কিন্তু ফ্যাক্ট বোঝাটা আর ওপিনিয়ন বোঝাটা তোমার জন্য টাফ। আচ্ছা, নূর নাহার বললা যে আমাদের স্কুলে চ্যাপ্টার গুলা রিডিং পড়াচ্ছে আর রিডিং থেকে ওয়ার্ড মিনিং আর কোয়েশ্চেন আস্ক করে। আচ্ছা আচ্ছা, রিডিং পড়ে হচ্ছে তোমাদেরকে যদি টিচাররা ওয়ার্ড মিনিং আর কোয়েশ্চেন জিজ্ঞেস করে তাহলে তারা কি শেখাচ্ছেন? উম আচ্ছা, থাকে এগুলা কথায় আর না যাই। আচ্ছা, তো 1.2.1 যে সেকশনটা তোমাদের বইয়ে, ওইখানে 3টা টেক্সট দেয়া। তো 3টা টেক্সট হচ্ছে একদম সলিড টেক্সট, ওখানে কোনো আন্ডারলাইন করা নাই। এখান থেকে ফার্স্টে তোমার ফ্যাক্ট আইডেন্টিফাই করতে হবে, তারপর ওপিনিয়ন আইডেন্টিফাই করতে হবে, তারপর এখানে হচ্ছে আহ আফিফ আমাদের স্কুলে ভালোভাবে পড়া বুঝাই দেয়। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো আফিফ? আচ্ছা, তারপর হচ্ছে এই এই যে টেক্সটটা, এই টেক্সটে হচ্ছে লেখক হচ্ছে মানে কি বুঝাইছে, মানে যেটা হচ্ছে লেখকের যে মতামত, এই মতামত তোমাকে কিভাবে প্রভাবিত করছে এই ব্যাপারটা হচ্ছে তোমার লিখতে হবে। তোমার নিজে নিজে লিখতে হবে ব্যাপারগুলা। আচ্ছা, তো এখন আমরা যদি একটু এখান থেকে একটা টেক্সট আমি মানে বলে দিব আজকে, বাকি 2টা টেক্সট তোমরা নিজেরা পড়বা, নিজেরা বাসায় পড়ে বোঝার চেষ্টা করবা। আচ্ছা, তো এই টেক্সটটা যদি আমরা একটু দেখি, এখানে ফার্স্টে কি বলা, অ্যাজ বাঙালিস বঙ্গবন্ধু's স্পিচ at the United Nations Assembly is a matter of great pride for us. আচ্ছা, আমরা যখন একটা প্যাসেজ পড়বো, প্যাসেজ পড়ার সময় ফার্স্টে আমরা তো মানে টেকনিক গুলো পড়ে আসছি, কিভাবে ফ্যাক্ট আলাদা করব, কিভাবে হচ্ছে ওপিনিয়ন আলাদা করব। পড়ার সময় ফার্স্টে আমরা একটু আন্ডারলাইন করে নিব, যে যেটা যেটা আমার মানে লাইনটা পড়েই যদি আমার মনে হয় যেটা ফ্যাক্ট, তাহলে তো আমি হ্যাঁ ইজিলি বুঝে গেলাম। যদি হচ্ছে আমার কনফিউশন থাকে সেক্ষেত্রে কিভাবে বুঝবো, ওইটার জন্য মানে এমন কোনো মানে সেন্টেন্সে এমন কোনো ওয়ার্ড আছে কিনা, বা কোনো আমরা আগে দেখে আসছি এরকম কিছু আছে কিনা, ওই ব্যাপারগুলো যদি থাকে তাহলে আগেই হচ্ছে কি করব, সেন্টেন্সে আন্ডারলাইন করব। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা যদি দেখি, এখানে কি বলছে যে বাঙালি হিসাবে, মানে এই যে ইউনাইটেড নেশন নেশনস অ্যাসেম্বলি, মানে হচ্ছে জাতিসংঘের যে মানে সাধারণ সভাগুলা হয়, এই সভার মধ্যে বঙ্গবন্ধুর যে স্পিচটা, বঙ্গবন্ধুর যে বক্তৃতাটা ছিল, সেটা হচ্ছে বাঙালি হিসেবে আমাদের জন্য অনেক গর্বের। আচ্ছা, এটা হচ্ছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা আচ্ছা, তো এই লাইনটা পড়ে আসলে আমাদের কি মনে হয় বলো তো, এটা কি ফ্যাক্ট নাকি ওপিনিয়ন? এটা তো আসলে এই প্যাসেজটা যিনি লিখছেন, যে রাইটার লিখছেন, এটা তার মতামত না, যে ইউনাইটেড নেশনে মানে জাতিসংঘে
বঙ্গবন্ধু যে বক্তৃতাটা দিয়েছেন সেটা আমাদের জন্য অনেক গর্বের। এটা হচ্ছে তার পার্সোনাল ওপিনিয়ন, এটা কিন্তু আমরা চাইলে কি করতে পারবো না, প্রমাণ করতে পারবো না। তাহলে এটা হচ্ছে ওপিনিয়ন। আসিফ, এটা কেন ফ্যাক্ট মনে হলো তোমার? এটা তো হচ্ছে রাইটারের ওপিনিয়ন, যে হচ্ছে এটা এখন, হ্যাঁ ওইভাবে যদি আমি চিন্তা করি যে বঙ্গবন্ধুর স্পিচটা হচ্ছে আমাদের জন্য গর্বের, এখন অনেকের কাছে তো এই ব্যাপারটা অতটা ইম্পর্টেন্ট না, মানে নাও মনে হতে পারে। ব্যাপারটা আসলে ব্যক্তিভেদে ডিফারেন্ট হওয়াটা স্বাভাবিক না? এই ফার্স্ট লাইনটা হচ্ছে প্রমাণ করা যায়, এটা যে লেখক যেটা বলছে, ধরো এটা ফ্যাক্ট, আমি ধরলাম যে এটা সবার জন্য, মতামতটা সবার জন্য সেম, কিন্তু এটাকে আমি কোনোভাবে প্রমাণ করতে পারবো? এটা কিন্তু কোনোভাবে প্রমাণ করার ওয়ে নাই, তার জন্য এটা হচ্ছে ওপিনিয়ন। তারপর দেখো সেকেন্ড যে লাইন, অন সেপ্টেম্বর 25th 1974 বঙ্গবন্ধু ডেলিভার্ড হিজ হিস্টোরিক স্পিচ। আচ্ছা, আমি হচ্ছে লেকচার নোটের মধ্যে প্রতিটা, যেমন এই যে আনকমন ওয়ার্ড গুলা যেগুলো মনে হবে আমার, এই ওয়ার্ড গুলার ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো কিন্তু লেকচার নোটে থাকবে। তো তোমরা যখন একটা প্যাসেজ পড়বা, ফার্স্টে কি করবা, তোমরা বইয়ের মধ্যে প্যাসেজটা ফার্স্টে রিডিং পড়বা। রিডিং পড়ে তোমাদের যতগুলা ওয়ার্ড মনে হবে যে ওয়ার্ড মিনিং জানো না, প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করবা। আন্ডারলাইন করে সবগুলার ওয়ার্ড মিনিং, ধরো এইটার মিনিং তুমি জানো না, তুমি হচ্ছে এখানে ওয়ার্ড মিনিংটা লিখবা। ধরো এটার মিনিং তুমি জানো না, এটার ওয়ার্ড মিনিং তুমি লিখবা। সবগুলা ওয়ার্ড মিনিং লেখা হয়ে গেলে তারপর পুরাটা প্যাসেজ কি করবা, পুরাটা প্যাসেজ হচ্ছে বোঝার ট্রাই করবা। পুরাটা প্যাসেজ কি করবা, বোঝার ট্রাই করবা ওয়ার্ড মিনিং, কারণ একটা প্যাসেজের যদি আমি সবগুলা ওয়ার্ডের মিনিংই না জানি, আমি কিন্তু কখনো প্যাসেজটা বুঝবো না। আর ফ্যাক্ট বোঝার জন্য, ওপিনিয়ন বোঝার জন্য, বা ফ্যাক্ট ওপিনিয়ন লেখার জন্য একটা প্যাসেজের মানে পুরাটার মিনিং বোঝা কিন্তু ইম্পর্টেন্ট। প্যাসেজের মিনিং না বুঝলে কিন্তু এগুলো আমরা বের করতে পারবো না। আচ্ছা, তারপর এখানে কি বলছে, আচ্ছা সেপ্টেম্বর, আচ্ছা 1974 সালের 25শে সেপ্টেম্বর। তোমরা হচ্ছে পুরাটা লাইনের মিনিং একবারে বোঝার মানে বুঝতে হবে এমন কোনো ম্যান্ডেটরি না ব্যাপারটা। তোমরা হচ্ছে ধরে ধরে লাইন বাই লাইন একটু একটু করে মিনিংটা বোঝার চেষ্টা করবা। যদি একটু একটু করে পুরাটা লাইন মানে দেখে মনে হচ্ছে এটা অনেক বড় একটা লাইন, অনেক কঠিন, এটার মিনিং আমি বুঝি না, সেক্ষেত্রে কিন্তু মানে টাফ লাগবে প্রথম প্রথম। তো একটু একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করবা, মানে ওয়ার্ড মিনিংটা বোঝার চেষ্টা করবা, সেক্ষেত্রে ইজি হবে। আচ্ছা, এখানে কি বলছে তাহলে, মানে 1974 সালের 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু ডেলিভার্ড হিজ হিস্টোরিক স্পিচ ডিউরিং দ্য 29th সেশন অফ দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। আচ্ছা, এইটুকুর মিনিং যদি আমি ফার্স্টে বলি, যে একটু ফার্স্টে এতটুকু, এতটুকু মানে হচ্ছে 1974 সালের 25শে 1974 সালের 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু কি করছিলেন, তার হচ্ছে হিস্ট্রি মানে হিস্টোরিক যে মানে ঐতিহাসিক যে বক্তৃতাটা, সেটা হচ্ছে উনি দিয়েছিলেন। কোথায় দিয়েছিলেন? এই যে দেখো, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, মানে হচ্ছে জাতিসংঘের যে সাধারণ সভা হয়, কততম সভা? 29তম সভা। এখন যদি পুরাটা লাইনের মিনিং আমি এতটুকু এতটুকু লাইনের মিনিং যদি আমি আলাদা করে বলি, যে বঙ্গবন্ধু হচ্ছে জাতিসংঘের সাধারণ সভার 29তম সেশনে তার ঐতিহাসিক স্পিচ দিয়েছিলেন। কবে সেটা? 1974 সালের 25শে সেপ্টেম্বর। এখন কিন্তু একটু ইজি হয়েছে। তারপর যদি আমি আবার পরের দিকে যাই, জাস্ট আ উইক আফটার বাংলাদেশ বিকেম আ মেম্বার অফ দ্য ইউএন ইউনাইটেড নেশনস, মানে হচ্ছে পুরাটার মিনিং যদি আমি এখন একত্রে করি, মানে বাংলাদেশ জাতিসংঘের মেম্বার হবার এক সপ্তাহ পরপরই কি করছে বঙ্গবন্ধু, তার ঐতিহাসিক যে স্পিচটা সেটা হচ্ছে জাতিসংঘের সাধারণ সভায় দিয়েছিলেন। আচ্ছা, তাইলে এখন দেখো এখানে কিন্তু অনেকগুলা অনেকগুলা এই লাইনটার মধ্যে অনেকগুলা জিনিস আছে যে এই ব্যাপারগুলা কি, যে এই ব্যাপারগুলা প্রুফ করা যায়। যেমন দেখো এই যে এই ডেটটা, এই ডেটে যে উনি স্পিচ দিয়েছিলেন, 29তম সভায় স্পিচ দিয়েছিলেন, কোথায় দিয়েছিলেন? ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি, মানে জাতিসংঘের সাধারণ সভা। এই ব্যাপারগুলো কি প্রুফ করা যায় না? এগুলোর কিন্তু ডকুমেন্ট আমরা পাবো, সব জায়গায় পাবো। তার মানে এটা হচ্ছে, আচ্ছা, তো তার মানে হচ্ছে এই ব্যাপারটা কিন্তু প্রুফ করা যায়। তাহলে আমরা কিন্তু এই লাইনটাকে কি বলতে পারি, এই যে 2 নাম্বার যে সেন্টেন্সটা, এটাকে আমরা ওপিনিয়ন ফ্যাক্ট বলতে পারি। একটু কি বুঝছো সবাই এতটুকু?
আচ্ছা, তারপর যদি সামনের দিকে যাই, আচ্ছা, তারপর এখানে কি বলছে, হি স্টার্টেড হিজ স্পিচ বাই সেইং, মানে বঙ্গবন্ধু তার স্পিচটা কিভাবে শুরু করছে, যে টুডে অ্যাজ আই স্ট্যান্ড বিফোর দিস অ্যাসেম্বলি, মানে হচ্ছে সে হচ্ছে এটা বলে তার স্পিচটা শুরু করছে যে আমি হচ্ছে এই সভার সামনে আজ দাঁড়িয়েছি, আই শেয়ার্ড উইথ ইউ profound satisfaction that the 75 million people of Bangladesh are now represented in this parliament of men. আচ্ছা, এখানে আমি যদি একটা জিনিস দেখি, এই যে বঙ্গবন্ধুর যে স্পিচের স্টার্টিংটা, এটা কি একটা ইনভার্টেড কমার মধ্যে আছে? এখন উনি যে এই কথাগুলো বলছে, এই লাইনটা কি মনে হয় তোমার, বলো তো, একটু বুঝো কিনা দেখি। এই লাইনটা আগের দিন এরকম একটা ছিল, কিন্তু এটা হচ্ছে এখানে ফ্যাক্ট নাকি হচ্ছে ওপিনিয়ন? এই লাইনটা 3 নাম্বার লাইনটা। আচ্ছা, শিফা বলছো হচ্ছে যে এটা ফ্যাক্ট, আফিফ ফ্যাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট। এই যে উনি যে স্পিচটা দিছিলেন, তো ওনার এই স্পিচটা কিন্তু মানে স্পিচটা কিন্তু পুরা মানে হুবহু আমরা কিন্তু ডকুমেন্ট আকারে পাবো। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে বঙ্গবন্ধুর মানে স্পিচটার মানে এভাবে হচ্ছে উনি শুরু করছিলেন, তার মানে এটা যেহেতু প্রুফ করতে পারবো আমরা, তার মানে এটা হচ্ছে কি ফ্যাক্ট। আচ্ছা, তো তারপরে তারপরের লাইনটা 4 নাম্বার লাইন, দিস স্পিচ ইজ রিমার্কেবল ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ফর প্রাইমারিলি 2 রিজন। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে বঙ্গবন্ধুর স্পিচটা ছিল, এই স্পিচটা হচ্ছে 2টা কারণে মানে উল্লেখযোগ্য, বাংলাদেশের ইতিহাসে 2টা কারণে হচ্ছে এই স্পিচটা উল্লেখযোগ্য। প্রথম কারণটা কি, দেখো, ইট মার্কড দ্য ফার্স্ট টাইম আ স্পিচ ওয়াজ ডেলিভার্ড ইন বাংলা এট দ্য ইউএন, মানে হচ্ছে জাতিসংঘে এটাই প্রথম ছিল যে স্পিচ মানে যে বক্তৃতাটা বাংলায় দেয়া হয়েছে। তাহলে বলো, এটা হচ্ছে ফ্যাক্ট নাকি ওপিনিয়ন? 5 নাম্বার এটা ফ্যাক্ট নাকি হচ্ছে ওপিনিয়ন? আচ্ছা, 4 নাম্বার লাইন হচ্ছে বলতেছো ওপিনিয়ন, ফ্যাক্ট, ফ্যাক্ট। আচ্ছা, আফিফ 4 নাম্বার লাইনটাও আসলে এখানে মেইনলি ওপিনিয়ন বলা যায় না, মেইনলি হচ্ছে তুমি যদি হচ্ছে একটু সার্চ করো গুগলে বা কোথাও সার্চ করো, মেইনলি হচ্ছে এই স্পিচটা এই 2টা কারণের জন্যই হচ্ছে বলা হয় যে উল্লেখযোগ্য। বাংলাদেশে এই এই 2টা কারণেই মেইনলি হচ্ছে এই স্পিচটা বাংলাদেশের ইতিহাসে ইম্পর্টেন্ট আর কি। তো এটাও আসলে কি, এটাও আসলে ফ্যাক্ট। তো যেহেতু হচ্ছে উনি স্পিচটা হচ্ছে বাংলায় দিছিলেন, তো এটাও কি, এটাও আমরা মানে আমরা জানি এটা, এটা হচ্ছে আমি যেখানেই গুগলে বা কোথাও যেখানেই সার্চ করি আমরা কিন্তু এটা প্রুফ হিসেবে পাবো, তার মানে এটাও ফ্যাক্ট। আচ্ছা, লাস্ট যে লাইনটা, সেকেন্ডলি, it introduced fresh ideas and policies aimed at building a brave new world free from economic inequalities, social injustice, military aggression, and থ্রেটস অফ নিউক্লিয়ার ওয়ার। আচ্ছা, 6 নাম্বার লাইন, এখানে সবগুলা কি মিনিং বুঝতে পারছো তোমরা? এখানে মেনলি আসলে কি বুঝাইছে, মানে হচ্ছে এই যে ইকোনমিক ইনইকুয়ালিটিস মানে হচ্ছে অর্থনৈতিক যে বৈষম্য, সোশ্যাল ইনজাস্টিস মানে সামাজিক যে অন্যায়গুলা হয়, তারপর মিলিটারি অ্যাগ্রেশন, কি সামরিক কি বলে এটাকে, বলো, কি বলবো, যে ইয়েগুলা হয়, তারপরে থ্রেটস অফ নিউক্লিয়ার ওয়ার মানে এই যে পারমাণবিক যে যুদ্ধগুলা, এর যে থ্রেটস গুলা, এইগুলা যে নেগেটিভ ব্যাপারগুলা, এগুলা থেকে বাংলাদেশকে ফ্রি রাখার জন্য বা এগুলা মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য যা যা আইডিয়া দরকার, মানে যা যা আইডিয়া দরকার, যা যা পলিসি দরকার, প্রত্যেকটা ব্যাপার এই স্পিচের মধ্যে ছিল। তার মানে কি, এটা কি ফ্যাক্ট নাকি ওপিনিয়ন, বলো? হ্যাঁ, এটাও কিন্তু ফ্যাক্ট, এটা কি ওপিনিয়ন না? আর শ্রীবাস চৌধুরী এটা কেন ওপিনিয়ন মনে হয়েছে? মানে এই স্পিচটার মধ্যে এই জিনিসগুলা ছিল, মানে বঙ্গবন্ধুর যে স্পিচটা, এটা আমরা যেখান থেকেই আমরা পড়ি বা যার মুখেই শুনি, যেখান থেকেই শুনি আমি কিন্তু এই টার্মগুলা মানে এই টার্মগুলাই পাবো। তার মানে এগুলা কি, এগুলা হচ্ছে অবশ্যই ফ্যাক্ট। একটু কি বুঝছো, এই প্যাসেজটা এতটুকুই ছিল। এটা হচ্ছে 1.2.1 যে সেকশনটা, এই সেকশনের প্রথম প্যাসেজ, টেক্সট 1।
হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছে। ওকে, আচ্ছা, এটা প্রথম প্যাসেজ ছিল। পরের যে প্যাসেজটা টেক্সট 2টা সম্ভবত ওয়ান্ডার্স অফ ইজিপ্টের, আর পরেরটা হচ্ছে এশিয়ান এলিফ্যান্টের। তো তোমাদের কাজ হচ্ছে এইভাবে ধরে ধরে টেক্সট দুইটা পড়বা, পরের দুইটা টেক্সট পড়বা, পড়ে হচ্ছে এখান থেকে আলাদা করবা যে কোনটা তোমার ফ্যাক্ট মনে হয়েছে, কোনটা হচ্ছে তোমার ওপিনিয়ন মনে হয়েছে। তারপর এখানে, আচ্ছা এখানে কিন্তু দেখো পুরাটা প্যাসেজ যে আমরা পড়লাম, পুরাটা প্যাসেজের মধ্যে মাত্র এক লাইন ছিল, মানে ফার্স্ট লাইনটা ছিল ওপিনিয়ন, পরের পুরাটাই কিন্তু ফ্যাক্ট। তো তুমি হচ্ছে কিভাবে বুঝতে পারছো যে এটা ফ্যাক্ট, কিভাবে বুঝছো এটা ওপিনিয়ন, সেটা তুমি হচ্ছে আলাদা করে লিখবা। ধরো ফার্স্টে বাংলায় তুমি একটা সেন্টেন্স লিখলা, পরে ওইটাকে ইংলিশে ট্রান্সলেট করার ট্রাই করবা। বুঝছো এতটুকু? টেক্সট 2 হচ্ছে হোমওয়ার্ক, টেক্সট 3 হচ্ছে হোমওয়ার্ক। নিজে পড়ে বুঝে ট্রাই করবা। লেকচার নোটে ওয়ার্ড মিনিং গুলা দিয়ে দিব। তারপর হচ্ছে ফ্যাক্ট ওপিনিয়ন আলাদা করে লিখবা। তারপর হচ্ছে তুমি কিভাবে আলাদা করছো ওই জিনিসটা, ওই জিনিসটাও লিখতে হবে। আচ্ছা, এতটুকু যদি বোঝো তাহলে সামনের দিকে যাই। আচ্ছা, আজকের ক্লাসের এই যে প্যাসেজটা এখন পড়বো, এই প্যাসেজটাই হচ্ছে লাস্ট, মানে লাস্ট টপিক। এইটা এটা পড়তেই অনেকক্ষণ সময় লাগবে। আচ্ছা, 1.3.3 সেকশনটা যদি ওপেন করো, ওখানে দেখতে পারবা যে তোমাদের দুইটা প্যাসেজ আছে। তো ওই দুইটা প্যাসেজের মধ্যে, মানে দুইটা টেক্সট আছে, ওই দুইটা টেক্সটের মধ্যে এটা হচ্ছে প্রথম টেক্সট। প্রথম টেক্সটটা হচ্ছে আমি ভালো করে বুঝাই দিব, পরেরটা হচ্ছে তোমরা নিজেরা ট্রাই করবা। আচ্ছা, সবার সামনে যদি বই থাকে, এখন একটু বই লাগবে। সবার সামনে যদি বই থাকে তাহলে ফার্স্টে একটু বইটা, বইয়ের হচ্ছে 13 নাম্বার পেজ, বইয়ের 13 নাম্বার পেজটা যদি ওপেন করো তাহলে হচ্ছে এই যে এই টেক্সটটা খুঁজে পাবা। বইয়ের কত নাম্বার পেজ বলো? 13 নাম্বার পেজ যদি ওপেন করো তাহলে এই টেক্সটটা দেখবা। আচ্ছা, এই টেক্সটটা যদি আমরা একটু পড়ি। আচ্ছা, এখানে বোর্ডেও আছে, আমরা হচ্ছে একটু মানে বই থেকেই দেখি, বোর্ডেও সেম জিনিসই আছে। আচ্ছা, প্রথমটা যদি দেখো, এটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের নাম সবাই শুনছো, ইংরেজি সাহিত্যিক। ওনার হচ্ছে একটা ওনাকে নিয়ে আসলে এই প্যাসেজটা লেখা। তো এখানে মেনলি ওনার হচ্ছে একটা স্পিচ নিয়ে এখানে বলা, ওনার একটা স্পিচ, মানে ওনার একটা কমপ্লিট স্পিচ এখানে দিয়ে দেওয়া হয়েছে। ওই স্পিচটা পড়ে তোমার ফার্স্টে কি করতে হবে, মিনিংটা বুঝতে হবে। ওই স্পিচের মিনিংটা বুঝে তোমার এখান থেকে আলাদা করতে হবে কোনটা হচ্ছে ফ্যাক্ট আর কোনটা হচ্ছে ওপিনিয়ন। আর এই প্যাসেজ পড়ে তোমাকে কি করতে বলছে? প্যাসেজ পড়ে কাজ করতে বলছে যে রিড দ্য ফলোইং টেক্সট দেন ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস টু আইডেন্টিফাই দ্য ফ্যাক্ট এন্ড ওপিনিয়ন। ওই তো ফার্স্টে হচ্ছে প্যাসেজ পড়বা, পরে হচ্ছে ফ্যাক্ট আর ওপিনিয়ন আলাদা করবা। তারপর যেটা করতে হবে, রাইট ডাউন দ্য স্ট্র্যাটেজিস ইউ ইউজড টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্ট এন্ড ওপিনিয়ন। মানে হচ্ছে তুমি কি উপায়ে ফ্যাক্ট আর ওপিনিয়ন আলাদা করছো, সেই উপায়গুলা লিখতে হবে। আচ্ছা, আমরা কিন্তু শুরুর দিকে ক্লাসে পড়ছি কিভাবে হচ্ছে আমরা ফ্যাক্ট আর ওপিনিয়ন আলাদা করব। তো ওই উপায়গুলো তুমি হচ্ছে লিখবা। তারপরে ফাইনালি যেটা করতে হবে, এক্সপ্রেস হাউ দ্য রাইটার্স ওপিনিয়ন্স ইনফ্লুয়েন্স ইউর থটস এন্ড ওপিনিয়ন্স অ্যাবাউট দ্য টপিক। আচ্ছা, ফাইনালি কি করতে হবে, রাইটারের যে ওপিনিয়নটা, সেটা কিভাবে তোমার থট আর তোমার যে মতামত, তোমার যে থিঙ্কিং এই টপিক সম্পর্কে, সেটাকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে সেই ব্যাপারটাও লিখতে হবে। তার মানে দেখো, একটা জিনিস প্যাসেজটা পড়ার আগে শুরুতেই যদি আমরা দেখি, এই 15 নাম্বার পেজ যদি দেখো, 15 নাম্বার পেজে একটা করে এক্সাম্পল তোমাকে দেখাই দিছে। মানে তুমি কিভাবে হচ্ছে ফ্যাক্ট ওপিনিয়ন আইডেন্টিফাই করার পর কিভাবে তুমি হচ্ছে তাদেরকে আলাদা করছো, এরকম একটা এক্সাম্পল দেয়া। তারপর হচ্ছে কিভাবে রাইটারের ওপিনিয়ন তোমাকে ইনফ্লুয়েন্স করছে, এরকম একটা লাইন বলে দেওয়া। এখন এখানে তো এক্সাম্পল দেয়া, অবশ্যই তোমার থটস এরকম হবে না, তুমি হয়তো বা ডিফারেন্ট ভাবে ভাবতে পারো। তো তুমি কিন্তু এখানে রাইটার যেভাবে এখানে তোমাকে এক্সাম্পল যেভাবে দিয়ে দিছে, তুমি কিন্তু হুবহু এইভাবেই যদি মুখস্থ লিখে যাও সবগুলোর ক্ষেত্রে, তাহলে কিন্তু হবে না। তোমার নিজে বুঝে লিখতে হবে। তো একটা সেন্টেন্স কিভাবে মেক করবা, তার জন্য অবশ্যই কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার জানতে হয়। তো আসলে যেহেতু এইগুলা ক্লাস আমাদের তেমন, মানে কি বলবো, ওইভাবে ধরে ধরে গ্রামার পড়াইতে গেলে আসলে আলাদা করে আরো 14টা ক্লাস লাগবে শুধুমাত্র গ্রামারের জন্য। তো টুকটাক যতটুকু লাগে আমি চেষ্টা করবো তোমাদেরকে বলে দেওয়ার জন্য, কারণ মেনলি কিন্তু এই যেমন এই প্রতিটা চ্যাপ্টার, শুরুর দিকে চ্যাপ্টার গুলা, প্রতিটা চ্যাপ্টারই মেনলি হচ্ছে তোমাদের মানে কেমন প্যাসেজ বেসড চ্যাপ্টার। মানে তুমি কিভাবে হচ্ছে ধরো ওপিনিয়ন বেসড একটা প্যাসেজ লিখবা, প্যারাগ্রাফ লিখবা, বা ফ্যাক্ট বেসড প্যারাগ্রাফ লিখবা। বা এর পরের দিকে চ্যাপ্টার গুলা যদি দেখি, বিভিন্ন প্যাসেজ রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিং টেকনিক সম্পর্কেই বলা। তো মেনলি কিন্তু ফোকাস করছে কিসে,
বিভিন্ন রাইটিং এর উপর। তো যেহেতু রাইটিং এর উপর ফোকাস করা, তো তার মানে কিন্তু আমার মোটামুটি গ্রামাটিক্যাল টার্ম জানতে হবে, কারণ একটা প্যাসেজ লিখতে মেনলি কিন্তু গ্রামাটিক্যাল টার্ম গুলা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তাইলে আমরা যদি এখন একটু পড়ি প্যাসেজটা। আচ্ছা, প্যাসেজটা কিন্তু খুব টাফ একটা প্যাসেজ, মানে তোমাদের হিসেবে আসলে প্যাসেজটা অনেক টাফ হয়ে গেছে, তোমরা ছোট মানুষ হিসেবে। তো তাও আমি মোটামুটি একটু চেষ্টা করি একটু বুঝাই দেওয়ার জন্য। হয়তো বা পুরাটা নাও বুঝতে পারো, কিন্তু আমি হচ্ছে ট্রাই করব সবগুলো ওয়ার্ড মিনিং বলে দেওয়ার। তোমরা আবার বাসায় আলাদা করে রিডিং পড়ে পড়ে ট্রাই করবা। আচ্ছা, তো শুরু যদি করি প্যাসেজটা, ফার্স্টে কি বলছে? দ্য 1954 নোবেল প্রাইজ, দ্য 1954 Nobel Prize in Literature was awarded to the American author Ernest Hemingway. আচ্ছা, পুরাটা লাইন পড়ার আগে এতটুকু যদি আমরা দেখি যে এই 1954 সালের সাহিত্যে যে নোবেল প্রাইজ দেয়া হয়েছিল কাকে? আমেরিকান যে অথর, আমেরিকান লেখক আর্নেস্ট হ্যামিংওয়েকে। আচ্ছা, এতটুকু পুরাটা লাইন আমার পড়ার দরকার নেই, এতটুকু পড়ে তোমার কি মনে হয় লাইনটা ফ্যাক্ট নাকি ওপিনিয়ন বলো তো? হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এটা পড়ে মনে হচ্ছে প্রদর্শিত। হ্যাঁ আফিফ, এই টেক্সটটা একটু টাফ, এই টেক্সটটা একটু বুঝতে বারবার পড়তে হবে, সবগুলো ওয়ার্ড মিনিং জেনে বারবার পড়ে তারপর বুঝতে হবে। এই টেক্সটটা একটু টাফ। আচ্ছা হ্যাঁ, এটা ফ্যাক্ট। এটা কেন ফ্যাক্ট? কারণ হচ্ছে এটা কিন্তু প্রমাণ করা মানে এটার প্রুফ আছে, এটার প্রমাণ আছে, যেহেতু এটার প্রমাণ আছে তার মানে কি এটা ফ্যাক্ট। তো আচ্ছা, তারপরে যদি আস্তে আস্তে সামনে যাই, ফর হিজ মাস্টারি অফ দ্য আর্ট অফ ন্যারেটিভ ডেমনস্ট্রেটেড। আচ্ছা, আরেকটা জিনিস আগে আবার একটু বলি, তোমরা যদি ধরো যে ওয়ার্ডের মিনিং গুলা জানো না, এই ওয়ার্ড মিনিং গুলা যদি আলাদা করে কোনো ডিকশনারি বা ইন্টারনেটে বা কোথাও সার্চ করো, সার্চ করলে কিন্তু যেই মিনিংটা দেখাবে সবসময় যে প্যারাগ্রাফের মধ্যে ওই মিনিংটাই বোঝায় তা কিন্তু না। অনেক ক্ষেত্রে কিন্তু প্যারাগ্রাফ অনুযায়ী ওয়ার্ড মিনিং কিন্তু ডিফারেন্ট হয়। যেমন হচ্ছে আমি নর্মালি একটা ওয়ার্ডের মিনিং যা জানি, ওই মিনিংটাই যে একটা প্যাসেজে হবে সেটা নাও হতে পারে, অনেক সময় কিন্তু ডিফারেন্ট হয়। তো যখন আমরা ওয়ার্ড মিনিং খুঁজবো তখন দেখবা যে অনেকগুলো ওয়ার্ড মিনিং কিন্তু থাকে। তো প্যাসেজের সাথে যায় এইরকম যে ওয়ার্ড মিনিংটা, তুমি ওইটাই চুজ করবা, ওটা হচ্ছে নিয়ে তারপর হচ্ছে লিখে নিবা। প্রত্যেকটা প্যাসেজের মধ্যে যেই ওয়ার্ডের মিনিং গুলা জানো না, আগেই হচ্ছে কি করবা, লিখে নিবা উপরে। তাহলে যেটা হবে, একটা সেন্টেন্স যখন পুরোটা পড়বা, সবগুলা ওয়ার্ডের মিনিং যদি জানো, সেক্ষেত্রে সেন্টেন্সের মিনিংটা বুঝতে ইজি হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এখানে কি বলছে যে সাহিত্যের যে নোবেল প্রাইজটা 1954 সালে কাকে দেওয়া হয়েছিল? আমেরিকান অথর আর্নেস্ট হ্যামিংওয়েকে। আচ্ছা, এটা কেন তাকে দেওয়া হয়েছে? ফর হিজ মাস্টারি অফ দ্য আর্ট অফ ন্যারেটিভ ডেমনস্ট্রেটেড ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। আচ্ছা, এটা হচ্ছে তার একটা সাহিত্যকর্ম। আচ্ছা, এটা হচ্ছে আর্নেস্ট হ্যামিংওয়ের একটা সাহিত্যকর্ম। মানে এই লেখাটার মধ্যে উনি হচ্ছে ওনার যে মানে কি বলবো, ওনার যে লেখার যে দক্ষতাটা উনি এই এর মধ্যে দেখাইছেন, এই দক্ষতাটা দেখানোর জন্যই মেনলি হচ্ছে ওনাকে পুরস্কারটা দেওয়া হয়েছে। আর আরেকটা কারণ কি? আরেকটা হচ্ছে এন্ড ফর দ্য ইনফ্লুয়েন্স দ্যাট হি হ্যাজ এক্সার্টেড অন কন্টেম্পোরারি স্টাইল। আচ্ছা, তো এগুলো আসলে কি, এখানে আমি মেনলি ইংরেজি সাহিত্যিকদের লেখার মিনিং বোঝা কিন্তু এত, মানে ওদের লেখার মধ্যে কিন্তু অনেক ইনার মিনিং থাকে, ওইগুলা একবার রিডিং পড়লেই যে আমরা বুঝে যাবো ব্যাপারটা তা না। অনেকবার রিডিং পড়ে অনেক সময় বোঝা যায় না, সবগুলো ওয়ার্ডের মিনিং জেনেও অনেক সময় ইনার মিনিংটা বোঝা যায় না। আচ্ছা, তারপরে যেটা বলছে, ফর দ্য ইনফ্লুয়েন্স দ্যাট হি এক্সার্টেড অন কন্টেম্পোরারি স্টাইল। আচ্ছা, তো এখান থেকে তুমি কি বুঝছো বলো তো মিনিংটা? এখানে এটা আসলে বোঝাচ্ছে সমসাময়িক শৈলী, মানে উনি যখন লিখতেন, ওনার লেখার সময়ে ওনার এই লেখার যে দক্ষতাটা, সেটা সেটা কিভাবে হচ্ছে প্রভাব ফেলছে। এই যে আর লেখা এই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই যে সাহিত্য কর্মটা, এখানে উনি যে ওনার দক্ষতাটা দেখাইছে লিখার, মানে আর্ট অফ ন্যারেটিভ, মানে হচ্ছে ন্যারেশন কি আমরা জানি না, ন্যারেশন বর্ণনা করা। তো ন্যারেটিভ হচ্ছে তার যে বর্ণনামূলক লেখার মধ্যে উনি যে ওনার দক্ষতাটা দেখাইছেন, তার জন্য ওনাকে 1954 সালে
সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়। আচ্ছা, তার মানে এই পুরোটা লাইন পড়ে আমি যতটুকু বুঝলাম এই পুরোটা হচ্ছে ফ্যাক্ট। একটু কি বুঝছো? যে কমেন্ট দেখে আসি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে কন্টেম্পোরারি মিনিং কি। আচ্ছা, এটা মানে হচ্ছে সমসাময়িক। আচ্ছা, বুঝছো, ওকে, ডান। আচ্ছা, তারপরে যদি পরের লাইনটা যদি দেখি, আনউইলিং টু ট্রাভেল টু স্টকহোম। আচ্ছা, স্টকহোমটা কি? এটা হচ্ছে সুইডেনের রাজধানী। স্টকহোমটা হচ্ছে সুইডেনের রাজধানী। আনউইলিং মানে কি? আমরা জানি অনিচ্ছুক। ট্রাভেল মানে জানি আমরা হচ্ছে ভ্রমণ করা। তার মানে এটা কি বোঝাচ্ছে? মানে সুইডেনের যে রাজধানী স্টকহোম, সেখানে ভ্রমণ করার ইচ্ছা না, মানে ছিল না। আচ্ছা, আমরা আস্তে আস্তে মিনিংটা বুঝি, তারপরে হচ্ছে পুরোটা লাইনের মিনিং পড়বো। আফটার টু নিয়ারলি ফেটাল প্লেন ক্র্যাশেস। আচ্ছা, তার মানে পরপর দুইটা, ফেটাল মানে হচ্ছে মারাত্মক, প্লেন ক্র্যাশ। আচ্ছা, তার মানে পরপর দুইটা মারাত্মক প্লেন ক্র্যাশের পর, পরে আমরা মিনিংটা একসাথে করব। এখন আলাদা আলাদা করে বুঝি। হ্যামিংওয়ে asked John C. Cabot, the United States ambassador to Sweden at that time, to read his acceptance speech. আচ্ছা, নোবেল প্রাইজ যখন হচ্ছে ওনাকে দেয়া হয়েছিল হেমিংওয়েকে, তখন উনি যে স্পিচটা দিয়েছিল, তো ওই যে স্পিচটা, সেটা তো সেই ওই স্পিচটা উনি কাকে পড়তে বলছে? হ্যামিংওয়ে আস্কড জন সি ক্যাবট। আচ্ছা, জন সি ক্যাবটকে হচ্ছে হ্যামিংওয়ে কি বলছে? যে আচ্ছা, জন সি ক্যাবটটাকে দা ইউনাইটেড স্টেটস অ্যাম্বাসেডর, সে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তাকে হচ্ছে মানে সুইডেনে থাকা অবস্থায় তাকে বলছে তার একসেপ্টেন্স স্পিচটা পড়ার জন্য। আচ্ছা, এখন যদি আমি পুরোটা লাইনের মিনিংটা যদি একসাথে করি, তাহলে কি দাঁড়ায় বলতো? মানে পরপর দুইটা পেটে মারাত্মক প্লেন ক্র্যাশ হয়েছে, যার কারণে কি হয়েছে, যার কারণে হচ্ছে সুইডেনের যে রাজধানী, সেখানে যাওয়ার কোনো ইচ্ছা ইচ্ছা ছিল না। তো তখন কার যাওয়ার ইচ্ছা ছিল না বলতো? এই যে প্রেসিডেন্টের মনে হয় এই সুইডেনের রাজধানীতে যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ পরপর দুইটা কি হয়ে গেছে, মারাত্মক প্লেন ক্র্যাশ হয়ে গেছে। তো তখন হচ্ছে হ্যামিংওয়ে কি করছে, এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানে রাষ্ট্রদূত, তাকে বলছে তার একসেপ্টেন্স স্পিচটা পড়ার জন্য। আচ্ছা, তারপর কি বলছে, দিস একসেপ্টেন্স স্পিচ ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য বেস্ট এভার। মানে এই যে একসেপ্টেন্স স্পিচটা, এটাকে হচ্ছে কনসিডার করা হয়, মানে এটাকে ধরা হয় এটা হচ্ছে মানে আরো আগে যে যত অ্যাকসেপ্টেন্স স্পিচ ছিল তাদের সবগুলো থেকে এটাই হচ্ছে বেস্ট। আচ্ছা, তারপর কি বলছে, দিস ইজ হোয়াট হি রোট। মানে হচ্ছে পরের পেজে যদি আমরা যাই, এখান থেকে হচ্ছে ওনার স্পিচটা শুরু, কার? হ্যামিংওয়ের স্পিচটা শুরু। আচ্ছা, এখন যদি আমরা একটু শুরুতে দেখি, এখানে একটা আমাদের ইনভার্টেড কমা আছে একদম শুরুতে। ইভেন তোমরা বই থেকে একটু দেখো, আমি স্লাইড চেঞ্জ না করি। আচ্ছা, একদম দেখো বইয়ে এই হ্যাভিং নো ফ্যাসিলিটি এখান থেকে শুরু করে ইনভার্টেড কমাটা কোথায় শেষ হয়েছে? একদম প্যাসেজের লাস্টে, যে আই হ্যাভ স্পোকেন টু লং ফর আ রাইটার, এই যে পার্টটা, এই পার্টে গিয়ে শেষ হয়েছে। আচ্ছা, এটা কেন? কারণ এটা হচ্ছে আর্নেস্ট হ্যামিংওয়ের যে স্পিচটা কমপ্লিটলি মানে আনচেঞ্জ অবস্থায়, মানে অপরিবর্তিত অবস্থায় জাস্ট উঠাই দিছে, যেহেতু এটা ওনার স্পিচ, তাই এটা কিন্তু ইনভার্টেড কমার ভিতরে দেয়া। এটা কিন্তু এই প্যাসেজটা যিনি লিখছেন, এই প্যাসেজের রাইটারের লিখা শুধুমাত্র ফার্স্ট প্যারাটা, আর পরে ইনভার্টেড প্যারার মানে কমার মধ্যে যতটুকু আছে এটা হচ্ছে হ্যামিংওয়ের স্পিচটা। আচ্ছা, এবার একটা জিনিস যদি একটু দেখি তোমাদের বুদ্ধিতে কি কাজ করে। প্রথম প্যারাটা হচ্ছে কি ছিল, মানে এই টেক্সটটা এই বইয়ে যিনি লিখছেন, এই বইয়ে যিনি হচ্ছে এই টেক্সটটা লিখছেন, ওনার লেখা প্রথম প্যারাটা। আর পরের প্যারাটা হচ্ছে কি, পরের প্যারাটা হচ্ছে হ্যামিংওয়ের কি বক্তৃতা। তো তোমাদের নর্মাল কমন সেন্স কি বলে বলো তো, ফ্যাক্ট কোনটা হবে আর ওপিনিয়ন কোনটা হবে? মানে প্যারা দুটাকে যদি আমি আলাদা আলাদাভাবে ফ্যাক্ট আর ওপিনিয়ন আলাদা করতে বলি, তাহলে প্রথম প্যারাটা আর সেকেন্ড প্যারাটার মধ্যে কোনটা ফ্যাক্ট আর কোনটা ওপিনিয়ন? আচ্ছা, শ্রীবাস চৌধুরী, ফ্যাসিলিটি মিনিং কি? ফ্যাসিলিটি মানে হচ্ছে সুবিধা। কয়জন আছে ক্লাসে?
ক্লাসে তো আমি আমার স্টুডেন্ট, আমি তো নিজেই জয়েন হয়ে আছি 2 আইডি থেকে। আচ্ছা, 8 জন। আচ্ছা আচ্ছা, পুরোটা প্যাসেজ পড়ার আগে একটা জিনিস একটু যদি বলি, আর্নেস্ট হ্যামিংওয়ের যে বক্তৃতাটা ছিল, পুরোটা বক্তৃতা যদি তুমি পড়ো বা মোটামুটি মিনিং যদি বোঝো, তাহলে এখানে কিন্তু প্রুফ করার মতো কিছু ছিল না, উনি জাস্ট ওনার মতামতগুলা তুলে ধরছে। ওনার মতামতগুলো তুলে ধরছে, তার মানে এই যে ইনভার্টেড কমার ভিতরে যে পার্টটুকু আছে, বলা যায় পুরোটাই হচ্ছে ওনার ওপিনিয়ন। এখানে ফ্যাক্ট বলতে কিছু নাই, আই গেস কিছু নাই। এখন আমি পুরোটা পড়ি নাই, এখন আমি বলতেছি না, আর ধরে নিলাম এই পুরোটা হচ্ছে ওনার ওপিনিয়ন। আর প্রথম পার্টটাতে কি ছিল, উনি যে আর্নেস্ট হ্যামিংওয়ে 1954 সালের নোবেল প্রাইজটা কিসে হ্যাঁ, সাহিত্যে সাহিত্যে হচ্ছে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই যে কথাগুলো, এগুলা কিন্তু ফ্যাক্ট, কারণ এগুলার কি প্রুফ আছে। তো তার মানে প্রথম পার্টটুকু কিন্তু আমি কি বলতে পারি, ফ্যাক্ট বলতে পারি, যেহেতু এগুলার প্রুফ আছে। কিন্তু পরের পার্টটা, এটা যে ওনার স্পিচ, এটা কিন্তু ফ্যাক্ট, কিন্তু ভিতরে উনি যা কথাবার্তা বলছেন এগুলা ওনার মতামত। তো কোয়েশ্চেন কিন্তু এখানে প্যাচ লাগানো যাইতে পারে যে এই লেখাটা স্পিচটা কার। এটা তো সত্যি, এটা যে হ্যামিংওয়ের স্পিচ, এই ব্যাপারটা কিন্তু, এটা যে ওনার স্পিচ, এটা কিন্তু সত্যি, তার মানে ওই সেন্সে বললে কিন্তু এটা ফ্যাক্ট। কিন্তু এখানে ওনার মতামত আকারে যদি আমি চিন্তা করি, তাহলে কিন্তু এটা আবার ফ্যাক্ট না, এটা ওপিনিয়ন হয়ে যাবে। আচ্ছা, এখন যদি একটু সামনের দিকে আগাই, মিনিংটা বলছে ট্রাই করি। কি বলছে দেখো, ফার্স্ট প্যারায়, হ্যাভিং নো ফ্যাসিলিটি ফর স্পিচ মেকিং। আচ্ছা, ভেঙে ভেঙে একটু একটু করে মিনিংটা বুঝি। কি বলছে, হ্যাভিং নো ফ্যাসিলিটি ফর স্পিচ মেকিং, মানে বক্তৃতা তৈরিতে ধরো কোনো সুকি ছিল না, সুযোগ সুবিধা ছিল না। নো কমান্ড অফ ওরাটরি, মানে হচ্ছে ওরাটরি মানে হচ্ছে বক্তৃতা, আর কমান্ড ধরো নেতৃত্ব, তার মানে হচ্ছে কি ছিল না, তোমার বক্তৃতা যে তুমি তোমার যে স্পিচটা রেডি করছো বা কিছু, তার পিছে সেখানে হচ্ছে তোমার কোনো নেতৃত্ব ছিল না। নট এনি ডোমিনেশন অফ রিওটিক। আচ্ছা, তার মানে হচ্ছে তুমি যে তোমার ভাষাটাকে, মানে স্পিচের যে ভাষাটা, সেটাকে যে তুমি অলংকৃত করবা, তারও কোনো আধিপত্য ছিল না। তো আই উইশ টু থ্যাংক দ্য অ্যাডমিনিস্ট্রেটরস অফ দ্য জেনারোসিটি অফ আলফ্রেড নোবেল ফর দিস প্রাইজ। আচ্ছা, তো আমি হচ্ছে, মানে আর্নেস্ট হ্যামিংওয়ে বলতেছে, আই উইশ টু থ্যাংক, মানে সে হচ্ছে ধন্যবাদ দিতে চাচ্ছে কাকে, প্রশাসকদের, কিসের জন্য, আলফ্রেড নোবেল প্রাইজের উদারতার জন্য, মানে এই পুরস্কারটার জন্য। এখন যদি আমি পুরাটা মিনিং আসলে একসাথে করি, মানে হচ্ছে কি, উনি যে স্পিচটা দিচ্ছিলেন, এখানে তার হচ্ছে স্পিচের কোনো ফ্যাসিলিটি ছিল না, তারপর হচ্ছে বক্তৃতার কোনো নেতৃত্ব ছিল না, কোনো কিছুই ছিল না। তারপরে হচ্ছে উনি আসলে প্রাইজটা পেয়েছিলেন। তো এই জন্য উনি মানে ধরে নিছেন যে আলফ্রেড নোবেল প্রাইজ হচ্ছে এই ব্যাপারটার জন্য, মানে কি বলবো, এইগুলোর মিনিং এত টাফ কেন। আচ্ছা, তো এই জন্য হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে ওইখানে যে তোমার প্রশাসকরা ছিল, তাদেরকে হচ্ছে উনি ধন্যবাদ দিতে চাচ্ছিলেন। কারণ এই যে আলফ্রেড নোবেল, ওনার উদারতার জন্যই হচ্ছে মেনলি উনি পুরস্কারটা পাইছে, কারণ উনি ওইভাবে প্রিপেয়ার ছিল না, বক্তৃতাটা রেডি করার জন্য ওইভাবে প্রিপেয়ার ছিল না, যার জন্য উনি মানে প্রশাসকদের ধন্যবাদ দিতে চাচ্ছিলেন। আচ্ছা, তারপরের প্যারায় কি বলছে, নো রাইটার হু নোজ। আচ্ছা, পরের প্যারায় যাওয়ার আগে বলো, এই এই যে প্যারাটা, এটা হচ্ছে ফ্যাক্ট নাকি হচ্ছে ওপিনিয়ন? হ্যাভিং নো ফ্যাসিলিটি ফর স্পিচ মেকিং, নো কমান্ড অফ ওরাটরি, নর এনি ডোমিনেশন অফ রিওটিক, এই লাইনটা পড়ে কি মনে হয়, এটা ফ্যাক্ট নাকি ওপিনিয়ন? হ্যাঁ, শিফা বলছে হচ্ছে ওপিনিয়ন, হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার ঠিক আছে। আচ্ছা যাক, বুঝছো এতটুকুই বেশি। পরের লাইনে কি বলা, নো রাইটার হু নোজ দ্য গ্রেট রাইটার্স হু ডিড নট রিসিভ দ্য প্রাইজ ক্যান অ্যাকসেপ্ট ইট আদার দেন উইথ হিউমিলিটি। আচ্ছা, এখানে আসলে বললে কি বুঝাইছে, নো রাইটার মানে ধরো যে কোনো লেখক, হু নোজ দ্য গ্রেট রাইটার্স হু ডিড নট রিসিভ দ্য প্রাইজ, মানে হচ্ছে, মানে ধরো কোন একজন লেখক যে হচ্ছে জানে যে আরো এরকম অনেক মহান রাইটার আছে যারা হচ্ছে এই পুরস্কারটা পায় নাই, যারা হচ্ছে এই পুরস্কারটা পায় নাই, সেটা এখন
ধরো আমি জানি যে আমার আমার চাইতে ভালো কোনো লেখক এই পুরস্কারটা ডিজার্ভ করতো, কিন্তু সে হচ্ছে পুরস্কারটা পায় নাই, সেই জায়গায় পুরস্কারটা আমি পেয়ে গেছি। তো খুব হচ্ছে এটা মানে বুঝাইছে যে ওই পুরস্কারটা একসেপ্ট করার জন্য সে খুবই হচ্ছে বিনম্র ছিল, মানে তার মধ্যে খুবই উদারতা ছিল। তো যার জন্য মানে তারপর কি বলছে দেয়ার ইজ, আচ্ছা পরের স্লাইডে যদি যাই, এই কই আগেরটাতেই ছিল, আচ্ছা এখানে ছিল। আচ্ছা, দেয়ার ইজ নো নিড টু লিস্ট দিজ রাইটার্স, মানে এই যে আরো যে মহান মহান রাইটাররা ছিল তাদের কোনো লিস্ট করার আসলে প্রয়োজন নাই। এভরিওয়ান হিয়ার মে মেক হিজ ওন লিস্ট অ্যাকর্ডিং টু হিজ নলেজ অর হিজ কনসায়েন্স। আচ্ছা, মানে এখানে যারা উপস্থিত আছে তারা সবাই হচ্ছে কি করতে পারবে, তাদের নিজের যে জ্ঞান বা তাদের নিজের এটা কনসায়েন্স মানে হচ্ছে বিবেক, হ্যাঁ, তো তাদের জ্ঞান আর হচ্ছে বিবেক অনুযায়ী তারা প্রত্যেকে এই লিস্টটা করতে পারবে, মানে কারা হচ্ছে এখানে ভালো ভালো রাইটাররা উপস্থিত ছিলেন। আচ্ছা, তারপর সামনের দিকে যদি যাই, it would be impossible for me to ask the ambassador of my country to read a speech in which a writer said all of the things which are in his heart. আচ্ছা, এখানে কি বলছে, it would be impossible for me, মানে এটা আমার জন্য ইম্পসিবল ছিল যে সে তার কান্ট্রি মানে আমি আমার দেশের রাষ্ট্রদূতকে আমি আমার স্পিচটা যে পড়তে বললাম, যেখানে মানে যেই স্পিচের মধ্যে রাইটার সেইড অল অফ দ্য থিংস হুইচ আর ইন হিজ হার্ট, মানে যেখানে মানে স্পিচের মধ্যে রাইটারের মনে যা যা ছিল সে হচ্ছে সবকিছুই বলে দিছে। আচ্ছা, তারপর কি বলছে, থিংস মে নট বি ইমিডিয়েটলি ডিসার্নেবল ইন হোয়াট আ ম্যান রাইটস। আচ্ছা, এই লাইনটা দিয়ে আসলে কি বুঝাইছে, মানে হচ্ছে তুমি যখন একটা রাইটার যখন কোন একটা লেখা লিখে ওই লেখাটা তুমি যখন পড়বা, মানে তখনই যে তাৎক্ষণিক যে তুমি যে লেখাটার মিনিং বুঝে যাবে ব্যাপারটা কিন্তু তা না। এটা এখানে বুঝেছে, যেমন এই প্যাসেজটা যখন প্রথমে আমি একবার রিডিং দিছিলাম আমি কিন্তু পুরোটার মিনিং ওইভাবে বুঝি নাই। তো তার মানে এই সাহিত্য কর্মগুলো আসলে এরকমই হয়, দেখা যায় শুরুতে পড়ে একবার দুইবার পড়ে আসলে ওয়ার্ড মিনিংটা তেমন বোঝা যায় না, তার জন্য অনেকবার পড়া লাগে, বা তারপরেও দেখা যায় ইনার মিনিং সবগুলো আসলে ধরা যায় না। আর ইংরেজি সাহিত্য তো আরো কঠিন। আচ্ছা, তো তার মানে এখানে বলছে থিংস মে নট বি ইমিডিয়েটলি ডিসার্নেবল ইন হোয়াট আ ম্যান রাইটস, মানে একটা মানুষ যা লিখে সেটা ইমিডিয়েটলি পড়েই হচ্ছে কি ডিসার্নেবল, মানে হচ্ছে দৃষ্টিগোচর, মানে হচ্ছে দেখা যায় না বা বোঝা যায় না, তুমি পড়ে ইমিডিয়েটলি বুঝতে পারবে না যে এখানে কি লেখা হয়েছে। অ্যান্ড ইন দিস সামটাইমস হি ইজ ফরচুনেট। আচ্ছা, তার মানে এই যে এখানে যে একটা মানুষ যে কি লিখলো এটা শুরুতেই হচ্ছে তেমন কি বোঝা যায় না, এতে কি হয়, এতে অনেক সময় সে ভাগ্যবানও হতে পারে, মানে লেখক যে কেউ যে আমার লেখাটা পড়ে যে বুঝলো না, এই ব্যাপারটাতে অনেক সময় কি হতে পারে, যার লেখা সে অনেক সময় ভাগ্যবানও হতে পারে, কিন্তু বাট ইভেনচুয়ালি পরক্ষণে দে আর কোয়াইট ক্লিয়ার অ্যান্ড বাই দিস অ্যান্ড দ্য ডিগ্রি অফ অ্যালকেমি দ্যাট হি পজেস হি উইল endure or be forgotten. Okay, done that. আচ্ছা, এখানে কি বলছে, ইন দিস সামটাইমস হি ইজ ফরচুনেট, মানে এই যে তার লেখাটা বুঝলো না বা কিছু, এতে অনেক সময় কি হতে পারে, মানে রাইটার মানে যার লেখাটা বুঝে নাই সে অনেক সময় কি হতে পারে, ফরচুনেট হইতে পারে। কিন্তু আসলে মেনলি কি বোঝায়, পরক্ষণে কি হয়, পরে কিন্তু আসলে এমন না যে ব্যাপারটা সবসময় এরকম না বোঝার মতোই থাকবে, এক সময় কিন্তু তার এই ব্যাপারগুলো কি ক্লিয়ার হবে, তার এই লেখাগুলো ক্লিয়ার হবে। অ্যান্ড by these and the degree of alchemy that he possesses he will endure or be forgotten. আচ্ছা, এখানে কি বুঝাইছে আসলে, তার মানে হচ্ছে এখানে বুঝাইছে যে ধরো যখন হচ্ছে এই লেখার ব্যাপারগুলা হচ্ছে মানে কি হলো ক্লিয়ার হয়ে গেল, তারপর হচ্ছে সে তার লেখার মধ্যে যে দক্ষতা উনি মানে বুঝাইছে বা দেখাইছে এই ব্যাপারে হয়তোবা হি উইল এন্ডিওর অর বি ফরগটেন, এতে করে হয়তোবা কি হবে, মানে লেখাটা যখন মানে কোনো কি বলবো পাঠকের কাছে যখন কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে, পাঠক যখন কমপ্লিটলি বুঝে যাবে তার লেখার দক্ষতাটা কি, মানে তিনি কি বুঝাইছেন, তখন সে হয়তোবা সবসময় টিকে থাকবে, কি হবে না হয় তাকে সবাই ভুলে যাবে। একটু কি বুঝছো মিনিং, আমি কি বুঝাইতে পারছি কিনা বুঝতেছি না, এটা আসলে একটু টাফ।
আচ্ছা, রাফিন বলতেছে অ্যালকেমি রসায়ন। আচ্ছা, এখানে হচ্ছে এখানে অ্যালকেমি অর্থে আসলে রসায়ন ঠিক বুঝায় নাই, মেনলি আসলে বুঝাইছে উনি হচ্ছে ওনার লেখার মধ্যে কি বলবো, এটা এক ধরনের একটা অ্যালকেমি, অনেক সময় একটা কি বলে এটাকে, রসায়ন শাস্ত্র, এক ধরনের রসায়ন শাস্ত্র বা ডিগ্রি কিছু একটা বলা হয়। কিন্তু এখানে আসলে এই মিনিংটা ওইটা না। তুমি ডিকশনারিতে দেখলে এই মিনিংটাই হয়তো বা দেখবা, কিন্তু এই লাইনের মধ্যে এটার মিনিং তা বুঝায় নাই। মেনলি হচ্ছে বুঝাইছে একটা লেখক যা লিখে সেটা হচ্ছে যখন তার পাঠকের কাছে ক্লিয়ার হয়ে যায়, বা পাঠক যখন তার লেখার দক্ষতাটা বুঝতে পারে, তো তখন হয়তো তখন কি হবে, হতে পারে ধরো ধরো আমি হচ্ছে এই লেখাটা পড়লাম, লেখাটা পড়ে উনি লেখার মধ্যে কি বুঝাইছে এই ব্যাপারটা আমি পুরোটা বুঝে গেছি। এখন হয়তোবা আমার ওনার লেখা যদি ভালো লেগে যায়, মানে যদি মনে হয় যে না ওনার লেখাটা ভালো, সেক্ষেত্রে কি হবে, ওনার লেখা আমি আজীবন পড়বো। আর এই লেখাটা পড়ার পর যদি আমার মনে হয় যে না আমার ওনার লেখাটা ভালো লাগে নাই, উনি যা বুঝাইছে ব্যাপারগুলো এইভাবে না বললেও পারতো, তাহলে কিন্তু আমি ওনাকে ভুলে যাবো বা অন্য কোনো রাইটারের লেখা পড়বো। মেনলি আসলে এটা এখানে এটাই বুঝাইছে। আচ্ছা, তারপরের পার্টে যদি যাই, আচ্ছা এখানেও এতটুকু এই লাইনটাও থেকেও আমরা কিন্তু বুঝতে পারি কি এটা হচ্ছে আর্নেস্ট হ্যামিংওয়ের কি ওপিনিয়ন, এটা কিন্তু ফ্যাক্ট না, এটা জাস্ট ওনার ওপিনিয়ন। আচ্ছা, তারপর কি বলছে, রাইটিং এট ইটস বেস্ট ইজ আ লোনলি লাইফ। আচ্ছা, এটা কি বুঝাইছে, তুমি যখন কোনো একটা কিছু লিখবা, যখন ওইটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাবা, তখন লোনলি লাইফ কি বুঝাইছে, কারণ যারা মেনলি লেখক হয় নর্মালি, তারা দেখা যায় খুব একা থাকে। মানে একা না থাকলে দেখা যায় তাদের লেখাটা আসলে ওরকম ভালো হয় না, মানে ওরা তো ক্রাউডের মধ্যে যায় না, একা একা কোনো একটা নির্জন জায়গায় বসে লিখে। তো মেনলি হচ্ছে এই জিনিসটাই বুঝাইছে যে রাইটিং অ্যাট ইটস বেস্ট ইজ আ লোনলি লাইফ। আচ্ছা, অর্গানাইজেশনস ফর রাইটার্স প্যালিয়েট। আচ্ছা, এখানে কিন্তু অনেক নতুন মানে কিছু মানে ওয়ার্ড আছে যেগুলা খুবই টাফ টাফ কিছু ওয়ার্ড, এই ওয়ার্ডের মিনিং গুলা ভালো করে না বুঝে এই প্যাসেজের সাথে যায় এইরকম মিনিং তুমি যদি না জানো, তাহলে কিন্তু আসলে এই প্যাসেজ রিডিং করে তুমি কিছু বুঝবা না। তো প্যাসেজ রিডিং করে যদি কিছু না বুঝো, তাহলে কিন্তু কি হবে, কি ঝামেলা হবে বলো। প্যাসেজ রিডিং করে কিছু না বুঝলে তখন তুমি ফ্যাক্টও বুঝবা না, তারপর ওপিনিয়নও বুঝবা না। তো তুমি যদি ফ্যাক্ট আর ওপিনিয়নই না বুঝো, তাহলে তুমি কিভাবে লিখবা, মানে কিভাবে তুমি ফ্যাক্ট আর ওপিনিয়নকে আলাদা, চলে গেছে নাকি, কি ঝামেলা। এইগুলা স্ক্রিনে কি দেখা যায়? হুম? আমি তো বের হয়ে গেলাম, দেখতেছি। হ্যাঁ, আছে আছে, কি জানি। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়, দেখা তো যাচ্ছে আই গেস। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো মেইনলি কিন্তু একটা প্যাসেজের ওয়ার্ড মিনিং গুলো ভালো করে জেনে মানে প্যাসেজের মিনিংটা না বুঝলে কিন্তু ফ্যাক্ট ওপিনিয়ন লিখতে পারবো না, কিভাবে আমি ফ্যাক্ট ওপিনিয়ন আলাদা করছি এগুলো লিখতে পারবো না। তো এই ব্যাপারগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস যেটা, তুমি যখন একটা প্যাসেজ পড়বা, পরে যদি তুমি মানে মিনিং না বুঝো, সেক্ষেত্রে কিন্তু তোমার কি মনে হবে, মানে মনে হবে যে প্যাসেজটা মানে খুবই বোরিং লাগবে পড়াগুলা। যখনই আমি একটা পড়া পড়তে যাব, পড়াটা যতটা ইন্টারেস্টিংই হোক না কেন, যদি না বুঝি সেক্ষেত্রে কিন্তু পড়তে আর ভালো লাগে না। আচ্ছা, তাহলে দেখো রাইটিং এট ইটস বেস্ট, আচ্ছা এই লাইনটা তো বলছি। তারপর কি বলছে, অর্গানাইজেশনস মানে ধরো সংগঠন, অর্গানাইজেশন ধরলাম সংগঠন, ফর রাইটার্স প্যালিয়েট। আচ্ছা, প্যালিয়েট মানে হচ্ছে উপশম করা। আচ্ছা, আমি মিনিংটা এমনি আলাদা বলতেছি, পরে লাইন অনুযায়ী বলবো। দ্য রাইটার্স লোনলিনেস, বাট আই ডাউট, আচ্ছা এখানে আই বলতে কিন্তু আর্নেস্ট হ্যামিংওয়ে, বাট আই ডাউট ইফ দে ইমপ্রুভ হিজ রাইটিং। আচ্ছা, এটা এখানে কি বুঝাইছে, মানে যেসব সংগঠনগুলো আছে, মানে রাইটারদের যেসব সংগঠনগুলো আছে, এই যে অর্গানাইজেশনস ফর রাইটার্স, তো তারা কি করে, রাইটারের যে একাকিত্বটা কি করে সেটাকে উপশম মানে হচ্ছে কমানোর চেষ্টা করে। এখানে মেনলি প্যালিয়েট বলতে বোঝানো হয়েছে যে মানে ধরো রাইটারের যে নিঃসঙ্গতটা, একাকিত্বটা, এটাকে কি করে কারা কমানোর ট্রাই করে, যারা হচ্ছে রাইটারদের যে অর্গানাইজেশন গুলা, সংগঠন গুলা, তারা কি করে রাইটারের এই একাকিত্বটাকে উপশম করার ট্রাই করে বা হচ্ছে কমানোর ট্রাই করে। বাট আই ডাউট ইফ দে ইমপ্রুভ হিজ রাইটিং। আচ্ছা, কিন্তু মানে তার সন্দেহ হয়, মানে আর্নেস্ট হ্যামিংওয়ের সন্দেহ হয় যে এই যে অর্গানাইজেশন গুলো, তারা যে তারা এই কাজটা করে রাইটারের লেখার মধ্যে কোনো উন্নতি করতে পারে কি না। মানে এই যে তারা কাজটা করলো,
যে তারা যে এই তার একাকিত্বটাকে কমানোর মানে কি বলবো উপশম করার যে ট্রাই করলো, এতে করে কি হয়, এতে করে কি কোনো রাইটারের লেখা উন্নতি হয় নাকি অবনতি হয়, মানে তার এটা নিয়ে হচ্ছে ডাউট আছে, কার, আর্নেস্ট হেমিংওয়ের। ওকে, এতটুকু আই গেস বুঝছো লাইনটা কি বুঝাইছে মিনিং। তারপর কি বলছে, হি গ্রোজ ইন পাবলিক স্টেচার। আচ্ছা, এখানে স্টেচার মানে হচ্ছে মর্যাদা, পাবলিক তো জানি জনগণ। হি গ্রোজ ইন পাবলিক স্টেচার অ্যাজ হি শেডস হিজ লোনলিনেস অ্যান্ড অফেন হিজ ওয়ার্ক ডিটারিওরেটস। আচ্ছা, এই ডিটারিওরেটস মানে হচ্ছে অবনতি। আচ্ছা, এখানে এই লাইনটাতে কি বুঝাইছে, হি গ্রোজ ইন পাবলিক স্টেচার, আমি যদি আলাদা করে হচ্ছে মিনিং গুলা বলি, মানে সে হচ্ছে পাবলিক স্টেচার মানে পাবলিক তো জনগণ, স্টেচার মানে হচ্ছে মর্যাদা। আর এখানে হি বলতে বুঝাইছে হচ্ছে ধরো কোন একটা লেখক, তো একটা লেখক যখন, এখানে মিনিংটা আসলে কিভাবে বুঝাই, হি শেডস হিজ লোনলিনেস, মানে একটা লেখক যখন মানে জনগণের মর্যাদার মধ্যে যখন, মানে কি বলবো, লাইনটার মিনিংটা আসলে কিভাবে বলবো, মানে একটা লেখক যখন তার একাকিত্বটা, মানে এখানে শেডস বলতে বুঝাইছে যে একটা লেখক যখন তার একাকিত্বটা মানে জনগণের মর্যাদা পাওয়ার জন্য বা কিছু একটা, মানে তার একাকিত্বটা যদি কমানোর ট্রাই করে, সেক্ষেত্রে কি হয়, অনেক সময়, অফেন মানে প্রায়, অনেক সময় তার যে কাজটা, মানে সে যে লেখালেখি করতেছে কাজটার অবনতি হয় এই কাজটা করতে গিয়ে। এই যে ডিটেরিওরেটস মানে হচ্ছে অবনতি। তো for he does his works alone, and if he is a good enough writer, he must face eternity or the lack of it each day. আচ্ছা, for he does his work alone. আচ্ছা, তারপরের লাইনটাতে আসলে কি বুঝাইছে, স্ক্রিন নট ক্লিয়ার, শ্রীবাস চৌধুরী। আচ্ছা, আমি তো এখানে ক্লিয়ার দেখতেছি। শ্রীবাস, মনে হয় তোমার নেটে একটু প্রবলেম আছে, বাকিদের কাছে কি ক্লিয়ার? আচ্ছা, আফিফ বলছো ক্লিয়ার। ওকে, তাহলে মনে হয় শ্রীবাস তোমার নেটে একটু ঝামেলা আছে। আচ্ছা, লাস্ট লাইনে কি বলছে, ফর হি ডাজ হিজ ওয়ার্ক অ্যালোন অ্যান্ড ইফ হি ইজ আ গুড ইনাফ রাইটার হি মাস্ট ফেস ইটার্নিটি অর ল্যাক অফ ইট ইচ ডে। আচ্ছা, এই লাস্ট লাইনটা দিয়ে যেটা বুঝাইছে সেটা হচ্ছে, ধরো সে হচ্ছে তার কাজটা সে হচ্ছে একা যখন মানে করে, এতে করে হয়তোবা সে কোনো এক সময় গুড ইনাফ রাইটার হি মাস্ট ফেস, সে যদি মানে খুব ভালো একজন রাইটার হয়, সে এক সময় ঠিকই কি করবে, অমরত্ব লাভ করবে, না হয় সে সব সময় প্রতিদিন তার অভাবে ভুগবে, মানে সে যে একটা ভালো রাইটার হতে পারলো না বা কিছু, এর অভাব, ল্যাক হচ্ছে, ল্যাক দিয়ে বোঝা হচ্ছে অভাব, মানে ওই অভাবটা ফিল করবে প্রতিদিন। হুম, আচ্ছা, তো তারপরে যদি যাই, আচ্ছা এইটাই মনে হয়, এটা কি লাস্ট? হ্যাঁ, আই গেস এটাই হচ্ছে, হ্যাঁ, এই যে ইনভার্টেড কমা এখানে শেষ, এখানে হচ্ছে ওনার স্পিচটা শেষ। এটাই হচ্ছে তোমাদের আজকের লাস্ট স্লাইড পড়ানোর জন্য। আচ্ছা, আমি কতটুকু বুঝাইতে পারছি প্যাসেজটা আমি জানি না, মোটামুটি ট্রাই করছি বোঝানোর। তাও তোমরা কি করবা, এই মানে ক্লাসের পর প্যাসেজ আবার পড়বা, বারবার পড়বা, যতবার না বুঝে ততবার পড়বা। একবার পড়লেই কিন্তু না বোঝার চান্স বেশি, তো বারবার পড়বা। ওয়ার্ড মিনিং গুলাও হচ্ছে সাথে সাথে পড়বা, তাহলে বুঝতে ইজি হবে। আচ্ছা, ফর আ ট্রু রাইটার ইচ বুক শুড বি আ নিউ বিগিনিং। আচ্ছা, ফর আ ট্রু রাইটার মানে একজন সত্যিকারের লেখক হিসেবে, ইচ বুক শুড বি আ নিউ বিগিনিং। আচ্ছা, বিগিনিং মানে কি, শুরু, নিউ হচ্ছে নতুন, মানে প্রত্যেকটা বইয়ের শুরুটা কি হতে হবে, একটা নতুন শুরু, মানে নতুন ভাবে শুরু করতে হবে প্রত্যেকটা বই। ওয়ের হি ট্রাইস এগেইন ফর সামথিং দ্যাট ইজ বিয়ন্ড অ্যাটেইনমেন্ট। আচ্ছা, অ্যাটেইনমেন্ট হচ্ছে অর্জন, এখানে যেটা বুঝাইছে, মানে where he tries again for something, মানে সে হচ্ছে এমন কিছুর জন্য একটা ট্রাই করবে যেটা হচ্ছে সে আগে কখনো অর্জন করে নাই। মানে একটা সত্যিকারের রাইটার হিসেবে তার প্রতিটা বইয়ের শুরু এরকম হওয়া উচিত যে, যেখানে সে যেই মানে চেষ্টাগুলো করবে, কোনো কিছুর জন্য যে চেষ্টাগুলো করবে, সেগুলো কি হবে, দ্যাট ইজ বিয়ন্ড অ্যাটেনমেন্ট, মানে হচ্ছে মানে সে হচ্ছে কি বলবো, মানে আগে হচ্ছে এই অর্জনগুলা করে নাই, তেমন ভাবে শুরু করতে হবে যে যে অর্জনগুলো আগে করে নাই সেগুলো যেন সে এখন করতে পারে। প্রত্যেকটা বইয়ের শুরু সে হচ্ছে এভাবে করা উচিত। এটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে বলতেছে, মানে একজন সত্যিকারের লেখকের প্রতিটা বইয়ের শুরু কেমন হওয়া উচিত, যেটা হচ্ছে সে আগে মানে অর্জন করে নাই, সেটাই হচ্ছে চেষ্টা করা উচিত। আচ্ছা, হি শুড অলওয়েজ ট্রাই ফর সামথিং দ্যাট হ্যাজ নেভার বিন ডান।
মানে হচ্ছে তার অবশ্যই শুড মানে এখানে বোঝাচ্ছে উচিত, তার মানে তার এমন কিছু ট্রাই করা উচিত দ্যাট হ্যাজ নেভার বিন ডান, মানে যেটা হচ্ছে কখনো সে করে নাই, অথবা অথবা দ্যাট আদার্স হ্যাভ ট্রাইড এন্ড ফেইল্ড, অথবা তার এমন কিছু ট্রাই করা উচিত যেটা হচ্ছে অন্যরা ট্রাই করছিল কিন্তু মানে ট্রাই করছে কিন্তু ট্রাই করার পর হচ্ছে ওইটা আর সফল হয় নাই, মানে বিফল হয়ে গেছে। মানে একটা রাইটারের কি করা উচিত, এমন কিছু ট্রাই করা উচিত যেটা সে কখনো আগে করে নাই, অথবা এমন কিছু করা উচিত যেটা অন্যরা ট্রাই করছিল কিন্তু ফেল করছে। মানে আচ্ছা অ্যাটেনমেন্ট মানে হচ্ছে অর্জন। আচ্ছা, দেন সামটাইমস উইথ গ্রেট লাক হি উইল সাকসিড। তো সে যদি এই মানে এই পন্থাটা অবলম্বন করে তাহলে কি হবে, উইথ গ্রেট লাক মানে হচ্ছে তার সে কি করবে, সাকসিড হবে, মানে সে সাকসেসফুল হবে, তার লাক যদি খুব ভালো হয়ে যায় তাহলে সে সাকসেসফুল হবে। আচ্ছা, তারপর কি বলছে, হাউ সিম্পল দ্য রাইটিং অফ লিটারেচার উড বি। আচ্ছা, কি বলছে, হাউ সিম্পল দ্য রাইটিং অফ লিটারেচার, একটা লিটারেচার লেখা কতটা সিম্পল, if it were only necessary to write in another way what has been well written। আচ্ছা, এই লাইনটা দিয়ে আসলে কি বুঝাইছে বলতো, if it were only necessary to write in another way what has been well written, ধরো কোনো একটা কিছু আমার অলরেডি আমি ভালোভাবে লিখে ফেলছি, কিন্তু এমনও যদি কখনো প্রয়োজন হয়, ধরো প্রয়োজন পড়লো এটাকে আমি ডিফারেন্ট ভাবে লিখতে পারবো, তো এই জিনিসটা যদি করা যেত তাহলে হচ্ছে সাহিত্য লেখাটা কি হইতো, মানে সিম্পল হইতো, মানে সহজ হইতো, এটা হচ্ছে তার মতামত। ইট ইজ বিকজ উই হ্যাভ হ্যাড সাচ গ্রেট রাইটার্স ইন দ্য পাস্ট, মানে হচ্ছে আমাদের আরো অনেক ভালো ভালো রাইটার ছিল, অতীতে আমাদের অনেক ভালো ভালো রাইটার ছিল, that a writer is driven far out past where he can go out to where no one can help him। আচ্ছা, এখানে যেটা বলছে, এখানে বলছে যে আমাদের মানে কি ছিল, আমাদের হচ্ছে মানে হ্যামিংওয়ে যখন স্পিচটা দিচ্ছে, মানে সে বুঝাইছে তার অতীতে অনেক ভালো ভালো রাইটাররা ছিল, তো যারা কি করতো তাদের লেখাগুলা কিছু করার জন্য ওই মোমেন্টে আমি কিন্তু তাকেই পাঠাতে পারবো। ধরো আমি একটা লেখা এখন লিখতেছি, বা কোন একটা সাহিত্য লিখতেছি, তো সামনে ফিউচারে কোন একজন লেখক হচ্ছে আমার লেখাটার কথা বলতেছে, তো আমার লেখাটার সময় কিন্তু আমিই আসতে পারবো, নতুন যে লেখক সে কিন্তু এসে আমাকে হেল্প করতে পারবে না। মেনলি এটাই বুঝাইছে, ওয়ার নো ওয়ান ক্যান হেল্প হিম। তো যে রাইটারটাকে মানে যে গ্রেট রাইটার গুলো ছিল তাকে গিয়ে কিন্তু ফিউচারের যে নতুন রাইটার আসবে তারা কিন্তু এসে কি করতে পারবে না, হেল্প করতে পারবে না। আচ্ছা, তো একদম লাস্টে কি বলছে, আই হ্যাভ স্পোকেন টু লং ফর আ রাইটার, মানে একজন রাইটার হিসেবে আমি অনেক বেশি বলে ফেলছি। A writer should write what he has to say, not to speak it। মানে এটা বলছে যে একটা রাইটার শুড রাইট, মানে সে যেটা বলতে চায় সেটা রাইটারের কি করা উচিত, লেখা উচিত, না বলে লেখা উচিত। মানে একটা রাইটার যে বলতে চায় সেটা মুখে না বলে সেটা তার কি করা উচিত, তার হচ্ছে লেখা উচিত। তো তারপরে সে বললো এগেইন আই থ্যাংক ইউ, মানে ধন্যবাদ দিয়ে সে তার স্পিচটা শেষ করে দিছে। আচ্ছা, তো এইবার যদি হচ্ছে পুরোটা প্যাসেজ আমি একটু মানে রিকল করার ট্রাই করি, তাহলে কিন্তু দেখবো এই যে আমার এই যে ইনভার্টেড কমার ভিতরে যতটুকু পার্ট ছিল, প্যারা ছিল, এর প্রত্যেকটাই কিন্তু কি ছিল, আর্নেস্ট হ্যামিংওয়ের ওপিনিয়ন ছিল। আমরা যদি খেয়াল করি দেখবো যে পুরোটার মধ্যেই হচ্ছে আর্নেস্ট হ্যামিংওয়ের কি দেয়া, ওপিনিয়ন দেয়া। তো আমি তোমরা ফার্স্টের কাজ হচ্ছে শুরুতে যদি যাই, আচ্ছা এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যারা ছিল, তো ফার্স্ট প্যারার মধ্যে আমরা শুধুমাত্র ফ্যাক্ট পাইছি, আর পরের গুলোতে কি ছিল, ওপিনিয়ন ছিল। তো তোমরা হচ্ছে এই যে বইয়ের মধ্যে একটা চার্ট দেয়া আছে, এই চার্টের মধ্যে কি করবা, কোনটা ফ্যাক্ট মনে হয়েছে কোনটাকে ওপিনিয়ন মনে হয়েছে এটা লিখবা, লিখার পর তারপর হচ্ছে লিখবা যে কেন তোমার এটাকে মানে ফ্যাক্ট, মানে তুমি হচ্ছে কোন পদ্ধতিতে ফ্যাক্টের ওপিনিয়নটাকে আলাদা করছো। তারপর হচ্ছে এই যে পুরাটা প্যাসেজ পড়ে তোমার কি মনে হয়েছে, তুমি তোমার ধরো তোমার যা মতামত বা রাইটার এখানে যা বুঝাইছে সেই রাইটারের ওপিনিয়ন তোমার ওপিনিয়নকে কিভাবে প্রভাবিত করছে, এটাই হচ্ছে মেনলি আজকে আমি মোটামুটি ট্রাই করছি এটার মিনিংটা বোঝানো। তো তোমরা দাও আরেকবার ভালো মতো পড়বা, তারপরে থিওডোর রুজভেল্টের মেবি আরেকটা টেক্সট আছে, ওইটা হচ্ছে নিজে নিজে পড়ে বোঝার চেষ্টা করবা। আচ্ছা, তো এতটুকু হচ্ছে মোটামুটি, আর এগুলা হচ্ছে ওয়ার্ড মিনিং আজকের ক্লাস রিলেটেড, এগুলা লেকচার নোটে দিয়ে দিব।
আচ্ছা, তারপরে এটা কি করতে হবে এটা আমি শুরুতে বলে দিছি। এটা হচ্ছে হোমওয়ার্ক, মানে 1.2.1 যে সেকশনটা, এখানে কি আছে, এখানে 3টা টেক্সট আছে, যার মধ্যে একটা টেক্সট বঙ্গবন্ধু ছিল, এটা আমি ক্লাসে এখন পড়াই দিছি। আর আর এক্সট্রা 2টা আছে। এইগুলা সবগুলা পড়ে ওখান থেকে ফ্যাক্ট আলাদা করবা, ওপিনিয়ন আলাদা করবা। তারপর রাইট অ্যাবাউট হাউ দ্য রাইটার্স ওপিনিয়ন ইনফ্লুয়েন্স ইউর থট, মানে তোমার চিন্তা ভাবনাকে কিভাবে রাইটারের মতামত প্রভাবিত করছে সেটা লিখবা। হুম। আচ্ছা, আর পরের পার্টটা হচ্ছে এই যে 1.3.3, এখানে 2টা টেক্সট, একটা আমি এখন বুঝাই দিলাম, আর একটা হচ্ছে বোঝার কাজ হচ্ছে তোমাদের, না বুঝলে তো আমি পরে বুঝাই দিব, অসুবিধা নাই। এখান থেকে ফ্যাক্ট ওপিনিয়ন আলাদা করবা। তারপর কোন পদ্ধতিতে তুমি হচ্ছে ফ্যাক্ট ওপিনিয়ন আলাদা করছো সেটাও একটু লেখা ট্রাই করবা। তারপর কি করবা, এই যে যেটা বললাম, রাইটারের ওপিনিয়ন কিভাবে তোমার ওপিনিয়নকে প্রভাবিত করছে সেটাও লেখা ট্রাই করবা। আচ্ছা, এগুলা হচ্ছে হোমওয়ার্ক, এগুলা যেখানে লিখবা, এগুলা লেখার পর তোমাদের পরীক্ষায় পরীক্ষায় হচ্ছে 10টা কোয়েশ্চেন, তো 10টা কোয়েশ্চেনের সাথে আমি একটা হোমওয়ার্ক সেকশন ইয়ে করে দিব। তো তোমরা পরীক্ষাটা দেওয়ার আগে আগে হচ্ছে হোমওয়ার্কটা করবা, করে ওই পরীক্ষা যখন দিবা পরীক্ষার 11 নাম্বার একটা পার্ট থাকবে, ওখানে আমি একটা ফাইল আপলোড করতে বলবো, মানে তোমাদের হোমওয়ার্কটা আপলোড করতে বলবো। তো হোমওয়ার্কটা যদি আগে করে ফেলো তাহলে ওইটা ছবি তুলে রাখবা, তাহলে পরীক্ষার সময় ওইটা 11 নাম্বার যে অপশনটা ওখানে আপলোড করে দিতে পারবা, তাহলে আমি চেক করতে পারবো তোমাদের হোমওয়ার্কটা তোমরা কি ঠিকঠাক কি বুঝছো কিনা। আচ্ছা, এই তো আজকের ক্লাস এতটুকু ছিল, কারোর কোনো কি আর কোয়েশ্চেন আছে? যদি না থাকে তাহলে আজকে বা যতটুকু পড়াইলাম অতটুকু বুঝছো কিনা? জি, বুঝছি। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ, আজকে হচ্ছে ক্লাস এতটুকুই, তাহলে আজকে হচ্ছে আল্লাহ হাফেজ, কেটে দাও।